এই বলতে তো হবেই। উনার সাথে আমার একটু মিল ছিল। আজকে আমাকে যখন ফোন করলেন, আমি তখন স্কুলে ছিলাম, স্কুলের ডিউটিতে। ১ম একটু না শব্দটা আসছিল, কিন্তু পরবর্তী হঠাৎ যেন আমাকে ব্রেইনে একটুখানি ধাক্কা এমন একটা ভাব আসলো যে না, না কেন? আর এই না শব্দটা আমি অনেক সময় এটাকে পালন করতে চেষ্টা করি। কারণ ঠাকুর নেগেটিভ শব্দটাকে ভালোবাসতেন না। আর তার মধ্যে আরেকটা বিশেষ হলো যে বর্তমান আচার্যদেবের আশীর্বাদ আছে আমার উপরে এই সৎসঙ্গের। এমনও বলছিলেন যে কারো জন্মই হোক, মৃত্যুই হোক, বিবাহ অনুষ্ঠানেই হোক, যে উদ্দেশ্য নিয়ে এই সৎসঙ্গ হোক, প্রত্যেকদিন সৎসঙ্গ করবেন, ৩৬৫ দিন সৎসঙ্গ করবেন। আর এই যে আচার্যদেবের যে নির্দেশ, সেই নির্দেশ মতে যদিও 100% সেটাকে পালন করতে পারি না যদিও, কিন্তু যতটুকুই করছি আমি জীবনে, আমার কিন্তু এখানে পাওয়াটা খুব সুন্দরভাবে আমি অনুভব করতেছি। আজকে এই সৎসঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এত বৃদ্ধ বয়সে সেই আমার শ্রদ্ধার পুলিন বিহারী পালরা সেই দমদম থেকে একটা সঙ্গীত করলেন, কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা। এই যে সঙ্গীত, এটা আমরা সবাই কিন্তু শুনছি, সবাই কিন্তু মোটামুটি আমাদের মুখস্থ আছে। আজকে আমার এরকম একটা ভাব আসলো যে এরকম একটা আমি যেন বুঝতে পারলাম যে দাদা এই প্রায় ৮০ বছর বয়সে উনি যেন ঠাকুরকে ধরা, ওনার যে উপলব্ধি, আজকের যে সমস্যা, আজকে যে একটা ভয়ানক দিন চলছে, উনি যেন আমাদেরকে কিছু বলতে চাইতেছেন। আর সেটা একমাত্র কি বলতে চাইতেছেন যে এর একমাত্র সমাধান আছে ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করা, দীক্ষা, পঞ্চনীতি পালন করা। ওনার জীবনের অভিজ্ঞতা আমাদের কাছে সঙ্গীতের মাধ্যমে, উনি এই বৃদ্ধ বয়সে উনি সুর টানতে পারতেছেন না, তবু যেন উনি চিৎকার করে বলতে চাইতেছেন। আমার একটা অনুভব হইল, ঠাকুর বলছেন অনুভূতির সাহায্যে যাহা জানা যায় তাহাই জ্ঞান। আমার যেন একটা জ্ঞান আসলো যে দাদা যেন একটা ভিতর থেকে কিছু বলতে চাইতেছেন। উনি আজকে যা দেখতেছেন, এই সমস্যার সমাধান একমাত্র পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর মুকুটচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করা, দীক্ষা গ্রহণ করা। যার জন্য এই যে দীক্ষা, এই যে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তনী সদাচার, আমার শ্রদ্ধার শ্যামলদা ইষ্ট প্রসঙ্গে এই দীক্ষা সম্পর্কে, নাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মাঝে মাঝে কথা বলছেন। সৎসঙ্গে ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, উনি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপনি যে এই ধর্ম বলতেছেন, এই যে ধর্ম করার জন্য যে আপনি যে এতবার বলতেছেন, সেই ধর্ম কি? যজন যাজন ইষ্টপ্রীতি সস্তনী সদাচার, এই ধর্ম করলে কি হয়? ঠাকুর একটা শব্দ দিয়ে বলছিলেন কমন সেন্স গ্রো করে, কমন সেন্স গ্রো করে। আর সেই কমন সেন্সের জন্যই কিন্তু আমরা এত সমস্যার সম্মুখীন হইতেছি। আমরা বুঝি না এখনো শান্তি কিভাবে আসে। আমরা বিভিন্ন আমাদের স্বার্থ নিয়ে চলছি, যার জন্য আজকে দেশের পরিস্থিতি চলছে। আর ঠাকুর বলছেনও বারবার একমাত্র এই দায়িত্ব কিন্তু সৎসঙ্গীদের আছে আমাদের উপরে। ঠাকুর আমাদের কাছে সমস্ত দায়িত্ব দিচ্ছেন এই দীক্ষার মধ্যে দিয়ে। তাই ঠাকুরকে আবার জিজ্ঞাসা করছিলেন শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, বলছিলেন তাহলে আপনি যে দীক্ষা দীক্ষা বলেন, এই দীক্ষা নিলে কি হবে? আপনার এই সৎনাম, এই দীক্ষা গ্রহণ করা, এত যে জোর দিয়ে বলেন। ঠাকুর বলছিলেন অবজারভেশন এন্ড ফার্দারেন্স গ্রো করে। আমরা অবজারভেশন করতে পারি না, যার জন্য আমার সংসারটাকে আমি ঠিক রাখতে পারি না। আমি অবজারভেশন করতে পারি না, আমার সেই সমাজটাকে ঠিক রাখতে পারি না,
যার জন্য দিন দিন এই পরিস্থিতি চলছে। তাই ঠাকুর দিয়ে গেলেন আমাদেরকে আচার্য, আচার্য সঙ্গ করা, আচার্যদেবের নির্দেশ পালন করা। আর একমাত্র এই দেশের সমস্যা যে চলছে আজকে, এই যে টিভি খুললে যে সমস্ত আমরা দেখতেছি, আমার ছেলে মেয়ের যদি শুধু চিন্তা করি, আমার স্বার্থটা যদি আমি চিন্তা করি, তাহলে আমার ছেলে মেয়ে প্রথম, আমার ছেলে মেয়ের অবস্থাটা কি হবে? তাহলে দেখা যায় ঠাকুর বলছেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। বর্তমান আচার্যদেব আজকে আমাদের উপরে এই যে ডিপি ওয়ার্কস, ঠাকুরের একটা বাণী এখন খুব গুরুত্বপূর্ণ বাণী, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় নির্দেশ মুক্ত করাই তপ। আজকে যদি আমরা ডিপি ওয়ার্কসটাকে যদি খুব গুরুত্বপূর্ণ কারে যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে কিন্তু একেবারে চোখের সামনে ভাইসে ওঠে আজকের এই সমস্যা সমাধানের একমাত্র উপায় আছে এই ডিপি ওয়ার্কস। কারণ আমার ঘরটা যদি ঠিক না হয়, আমার পাশের বাড়ি কিভাবে ঠিক হবে? আমার দেখা দেখি আমার পাশের বাড়িটা ঠিক হবে। এখন আমার পাশের বাড়ি যদি ঠিক না হয়, আমার সমাজটা কিভাবে ঠিক হবে? আবার যদি সমাজ ঠিক না হয়, দেশটা কিভাবে ঠিক হবে? আবার উল্টো পথে যদি আসি, দেশ যদি ঠিক না হয়, আমার এই সমাজটা কিভাবে ঠিক হবে? আর আমার সমাজ যদি ঠিক না হয়, তাহলে আমার সন্তান কোথায় যাবে? তাহলে দেখা যায় একমাত্র মূল উদ্দেশ্য কিন্তু আমার, আমি আজকে ডিপি ওয়ার্কসে যেতেছি মানুষের বাড়িতে। আমি যদি বলি যে আমি অমুক বাড়িতে তাদেরকে এই আসন বসে দিয়ে আসলাম, এই অমুক করলাম সেমুক করলাম, কিন্তু খুব গুরুত্ব সহকারে যদি চিন্তা করি, তাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমার জন্য। কারণ আমি যত পরিশ্রম করতেছি আমার সংসারের জন্যই কিন্তু করতেছি, আমি আমার ছেলেটাকে মানুষ করার জন্য করতেছি আমি। আর এই মানুষ, আমার এই পরিশ্রমের অর্থের দ্বারা আমার সন্তান কিন্তু মানুষ হবে সেটা কিন্তু কখনো না। আমার পাশের বাড়ি যদি ঠিক না থাকে, সে জানালাটা খুলে আমার ছেলেটা দেখবে কি, শুনবে কি, কার সাথে যাবে? এই সমস্ত যদি ডিপলি চিন্তা করি, তাহলে একমাত্র সমাধান কিন্তু আমাদের হাতে ডিপি ওয়ার্কস। আচ্ছা, যদি প্রথমেই এই ডিপি ওয়ার্কস নিয়ে কত মিটিং, আমরা সেখানে সামনে বসছি, আজকে আপনাদেরকে আমি বলতেছি আমি নিজে ভুল করছি, যার জন্য আমি অনুভূতি দ্বারা সেই জ্ঞানের সাহায্যে আমি আপনাদেরকে বলতেছি। ঠিক করোনার আগে, করোনার কয়েকদিন আগে, যখন আসাম গুয়াহাটিতে প্রধানমন্ত্রী দাদা চোখ অপারেশন করতে আসছিলেন, সেই চোখ অপারেশন করার পরের দিন আমি দাদাকে দেখতে যাই। সেদিন বর্তমান আচার্যদেব কলকাতা থেকে আসছিলেন, রাত্রি তখন 7টা। আমি সেখানে বর্তমান আচার্যদেব প্রণাম করতে যাই। সেই গুয়াহাটি থেকে আমার বাড়ি 4-5 ঘন্টা রাস্তা, আমি নিজে ড্রাইভিং করে সেখান থেকে আসবো, কিন্তু আমি প্রণামের জন্য দাঁড়িয়ে আছি, আবার ভাবতেছি অনেক দেরি হয়ে যেতেছে। ভাগ্য গুণে ঠাকুর আশীর্বাদ আমি সেই আচার্যদেব প্রণাম করতে গেলাম। এত ভিড়ের মধ্যে প্রচুর মানুষ, সেখানে এমন একটা ঘটনা ঘটলো, ঠিক করোনার কিছুদিনের আগের কথা। আমাকে আচার্যদেব, আমার স্ত্রী, আমার পুত্র ছিল, প্রায় 15 মিনিট এত ভিড়ের মধ্যে, যেখানে প্রণাম করার সুযোগ ছিল না আমার, কারণ রাতে আমাকে বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি, সেখানে আচার্যদেব আমাকে প্রায় 10-15 মিনিট কতগুলি কথা বলছিলেন। তখন এই কথাটা বলছিলেন যে মানুষের বাড়িতে যাবেন, মানুষের বাড়িতে গিয়ে তাদেরকে খবর নেবেন, তারা ইষ্টবিধি ঠিক মতো কিভাবে করতেছে একটু দেখবেন। সাথে এই কথা বলছিল তাদের আসন আছে কিনা বাড়িতে ঠাকুরের, এটাকে লক্ষ্য করবেন। যদি আসন না থাকে, তাদেরকে একটু পরামর্শ দিয়ে একটা পিচবোর্ডের কার্টুন বা ফলের বাক্স তাদেরকে একটু জোগাড় করে দিয়ে বা তাদেরকে বলবেন
সেখানে সাদা 2-3টা তাও কাগজ, এইভাবে বলছিলেন আমাকে। একটু ময়দা জাল দিয়ে সেখানে আঠা তৈরি করে, যাতে সেখানে একটা সাদা আসন তৈরি করে ঠিক সেখানে ঠাকুরকে বসায়। প্রত্যেকের ঘরেই যাতে ঠাকুরের আসন থাকে। আমি সেখান থেকে আসলাম, আমার প্রযোজনা আছে, কয়েকটা ঘরে থেকে এই কাজ শুরু করলাম, কিন্তু যেভাবে করা উচিত ছিল আমি সেইভাবে করি নাই, সত্য কথা। কিছুদিন পরে করোনা আসলো, মানুষকে দেখতে পায় না, মানুষ মন্দিরে যাওয়ার জন্য খুব ইচ্ছা, কিন্তু সেখানে যাওয়ার কোনো সুবিধা নাই। মানুষ এখন ইষ্টভীতি দিতে চায়, এখানে ইষ্টভীতি আছে কি? মানুষ বুঝতে পারতেছেন যে এই ইষ্টভীতি তাকে রক্ষা করার একমাত্র উপায়। তার সম্মুখে পাশের বাড়িতে মৃত্যু ঘটনা ঘটছে, একমাত্র ঠাকুর তখন পরম দয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুর মুকুটচন্দ্রের সেই সৎনাম ইষ্টভীতি। মানুষ আমাকে ফোন করে, দাদা ইষ্টভীতি তো 2 মাস হয়ে গেল, আপনার বাড়িতে তো যাওয়া যায় না, ইষ্টভীতি কি করব? আমার কাছে উত্তর নাই। কয়েকদিন পরে দেওঘর থেকে সেখান থেকে আশীর্বাদ নির্দেশ আসলো যে প্রত্যেকের ঘরে যাতে প্রত্যেকে ইষ্টভীতি ঠাকুরের আসনে রাখে। এইভাবে 7 মাস ঠাকুরের আসন ইষ্টভীতি রাখা শুরু করলেন মানুষ। 7 মাস পরে সেই ইষ্টভীতি প্রার্থনার ব্যবস্থা শুরু হলো। এই যে 7 মাস যে মানুষ যে ইষ্টভীতি রাখলো আসনে, এই দায়িত্ব কাকে দিছিল? আমাকে দিছিল। আমি কি করছি? আমি সেইভাবে তো করিনি। আজকে ঠিক সেইভাবে দীপ্তি ওয়ার্কসের কার্যের দায়িত্ব আমি কতটুকু করতেছি? আমি কাউকে দোষ দেই না, আমি কতটুকু করতেছি। তাই ঠাকুরকে একবার জিজ্ঞাসা করছিলেন, প্রশ্ন করছিলেন, ঠাকুর আপনার কাছে যখন কথাগুলি শুনি তখন সব কাজ জলের মতো মনে হয়। আমরা আচার্যদেবের কাছে গেলে উনি আমাদেরকে যেভাবে বলেন আমরা কিন্তু মাথা লাগি, আমরা সেগুলিকে যেন একেবারে সহজ মনে করি। ঠাকুরকে আবার বললেন, কিছু কঠিন মনে হয় না, কিন্তু যেই নিজের মতো করে করতে যায় সেই সব জটিল বলে মনে হয়, মাথাটা যেন ঘুলিয়ে যায়, ভালো করে পথ পাই না, আপনার কথাগুলো যেন ভালো করে মনে থাকে না। এই কথাটুকু যখন জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, এবার ঠাকুর বলতেছেন যে তুমি যদি আমাকে ভালোবাসো তোমার স্বার্থই হবে অন্যের ভালো করা। পরিষ্কার কথা। আমি যদি ঠাকুরকে যদি সত্যিকারই ভালোবাসি, ঠাকুর বলছেন আমাকে যে তোমার একমাত্র স্বার্থ হবে অন্যের ভালো করা। বসিয়া তো নিপাত যাবে, তুই বুঝি সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই বাণীটা যদি আমি ঠিকভাবে পালন করি তখন আমি নিজের অন্তরে নিজেকে নিজে বলতে পারবো, হ্যাঁ আমি ঠাকুরকে ভালোবাসি, নতুবা আমার মতন ফাঁকি দেওয়া হবে। ঠাকুর বলছেন আর অন্যের ভালো করা যদি তোমার স্বার্থ হয় তাহলে দেখবে সমস্যা অনেক সরল হয়ে আসছে। হীন স্বার্থ বুদ্ধি নিয়ে হাম্বড়াই নিয়ে যতই বড় কাজ করতে যাও না কেন, তা পণ্ড করা প্রধান পুরোহিত তুমি নিজে। তোমার ভিতরের অসঙ্গতির দরুন তুমি কিছুকে বা কাউকে সুসঙ্গত করে তুলতে পারবে না। ওই অবস্থায় মাথা গুলিয়ে যাওয়াই তো স্বাভাবিক। আমার চিন্তা চলনের সঙ্গে যদি তোমার চিন্তা চলনকে খাপ খাইয়ে নিতে পারো, কি বললেন, আমার চিন্তা চলনের সঙ্গে যদি তোমার চিন্তা চলনকে খাপ খাইয়ে নিতে পারেন, দ্বিতীয় আচার্যদেবের যে ইচ্ছা সেই ইচ্ছার সাথে যদি আমার ইচ্ছাকে যুক্ত করে দিতে পারি, তার ইচ্ছাতে যদি আমার কর্মগুলি হয়, তাহলেই কিন্তু এই দ্বিতীয় একদিন খুব সুন্দরভাবে দেশ শান্তিময় হয়ে উঠবে, গ্যারান্টি। ঠাকুর বলছেন তাহলে দেখবে আমি যা করতে বলি তা করা অতি সাধারণ ব্যাপার। নিজের ভালো সম্বন্ধে নিজের স্বার্থ সম্বন্ধে তোমাদের একটা বিকৃত বোধ ও প্রচেষ্টা আছে। ওই ভূত যত সময় তোমাদের ঘাট থেকে না নামবে তত সময় বিফলতা হয়রানি তোমাদের ছাড়বে না। আমরা একটুতে হয়রান হয়ে যাই। কয়েকদিন করলে পরে আমাদের ভিতর থেকে অনেক কিছু কথা বার হয়। একবার হাজার মিন্দা রুমে আছেন, ক্যান্সার দা
ঠাকুরের তীরে আসলেন, সেখান থেকে আইসা নিজের জামাটাকে খুলে বিছানায় ছুঁড়ে মারলেন আর বলতেছেন, না আর ভালো লাগে না। হাজরানন্দা জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? আর ঠাকুর আজকে একটা কথা, আবার কালকে আরেকটা, এইভাবে যে চলছে কত করা যায়? তখন হাজরানন্দা একটা খুব সুন্দর কথা বলছিলেন। জানালাটা খোলা ছিল। হাজরানন্দা পেনসাদাকে বলছেন, পেনসাদা এই জানালা দিয়ে তাকান। সেখানে তাকালেন, সেখানে একটা গাছ আছে, গাছের কতগুলো পাতার নিচে একেবারে শুকনো, সেখানে দুটো শালিক হাঁটাচলা করছে। আর এই শালিক যে হাঁটাচলা করতেছে সেখানে মচমচ মচমচ শব্দ হইতেছে। তখন হাজরানন্দা একটা কথা বলছিলেন যে, পেনসাদা এই যে দেখেন ছোট্ট পাখি দুটা এই পাতার উপর দিয়ে যে যেতেছে, পাতাগুলি একেবারে গুড়া হয়ে যেতেছে। আর এই পাতাগুলি যখন গাছে ছিল কত সুন্দর ছিল, তার রং কত সুন্দর ছিল, সে কত তাজা ছিল, তাকে ছিঁড়ার জন্য মানুষ তাকে ধ্বংস করার জন্য কোনো ক্ষমতা ছিল না। উপরে দিয়ে তাকে যে চিরবে সেটাও তাকে কষ্ট করতে হইব। কিন্তু আজকে দেখেন শালিক দুইটা সেই পাতাগুলিকে সেই গাছের থেকে তারা সরে আসতে বলেই কিন্তু আজকে তাদেরকে পারে এভাবে গুণা করতেছে। আর আমরাও যদি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই চরণের থেকে যদি আমরা সরে আসি, তার কাছের থেকে যদি আমরা সরে থাকি, তাহলে আমাদেরকেও কিন্তু একদিন এইভাবে গুঁড়ো করবে। আজকে দেশের পরিস্থিতি যা দেখতেছি, আজকে একমাত্র এই সমাধান কিন্তু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গ, তার এই সৎনাম, যজন যাদৃষ্টি শস্ত্রী সদাচার, উষানি সমন্ত্র সাধন চলাফেরা জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ। আজকের এই ইষ্ট নির্দেশ আচার্যদেব। আচার্যদেব কে? আমি আমার মনে থেকে যেভাবে ভাববো আমি সেইভাবে বুঝবো। আর আমি যদি একটু তার কথা মতো যদি কর্ম করি, আমার চলনগুলি যদি তার কথা মতো যদি করতে পারি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো স্বয়ং ঠাকুর লীলা চলছে আচার্য রূপে। আপনাদেরকে আমি, সময় শেষ হয়ে আসছে, 7 মিনিট আছে, আমি একটা ঘটনা বলে শেষ করবো। সত্য ঘটনা, আমার জীবনে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের সেই কর্মযজ্ঞে আমার অনেক ঘটনা আছে, আমার জীবনের নিজের লাইফের অনেক ঘটনা আছে। তবে আমি আজকে আমার লাইফের ঘটনাগুলি থেকে না বলে আমি একটা বলতেছি যে, মানুষের বাড়িতে গেলে যে ঠাকুর জীবন্ত লীলা চলছে, দ্বিতীয় যদি আমরা ঠিকভাবে করি, তাহলে আমরাই কিন্তু নিজেকে নিজে উপলব্ধি করতে পারবো যে আমি কত পিছিয়ে আছি। আমরা শুধু মানুষকে যে আমরা করতেছি তা না, কিন্তু আমি নিজে শিখতেছি, আমি নিজে জানতেছি, আমি ভালো হইতেছি, আমার সংসারটাকে সুন্দর করার জন্য তাদের সংসারটার কাছে আমি চাইতেছি তাদেরকে কিছু করে আমি নিজে যাতে ভালো হই। কিভাবে? একদিন আমি একটা মন্দিরে অনেক দিন যাব, সেখানে কাজে ব্যস্ত ছিলাম। সেখানে মার্বেল লাগানো হবে ঠাকুর মন্দিরে। তো সেখান থেকে আমাকে একটু দায়িত্ব দিল, আমি সেই কাজে নেমে পড়লাম। তো তখনকার দিনে সেই একটা মার্বেলের দাম ছিল 2750 টাকা। এক বাড়িতে গেলাম, মাকে বললাম যে এই ঘটনা, আপনার কাছে একটা মার্বেলের জন্য আমরা আশা করে আসছি, ঠাকুরের সেই মন্দিরে আপনার একটা মার্বেল আমরা সেখানে বসাবো। দামটা জিজ্ঞাসা করলেন। উনি কি করলেন, শোনা মাত্রই সে পাশের রুমে গেলেন, গডরেজের থেকে 2750 টাকা এনে আমার হাতে দিলেন। এবার উনি আমাদেরকে চা খেতে বলতেছেন। মোড়াটা সেখানে একটা চেয়ার ছিল, সেখানে বসলেন। বসার সাথে সাথে উনি বলতেছেন, ঠাকুরকে তো দিতে হয়, কতই কি দিই, কিছুই তো দিতে পারি না। আমি ভাবলাম মাকে যা বলছি 2750 টাকা উনি দিলেন, তা সত্ত্বেও উনি কেন বলতেছেন এই কথা, নিশ্চয় কিছু আছে। আমি মাকে বললাম যে, মা আপনি তো দিলেন, তা সত্ত্বেও আপনার মনটা এত কেন দুর্বলতা, আপনি তো দেওয়ার পরে আপনি এই কথা বলতেছেন। বলে, না, সব তো ঠাকুরেরই ইচ্ছা। আমি তখন বুঝতে পারলাম তার জীবনে কিছু একটা ঠাকুরকে নিয়ে তার ঘটনা জীবন্ত। আমি মাকে বললাম যে, মা একটু বলেন তো দেখি আপনার মনের ভাবটা। সে মা বলল তখন যে, দেখেন আমার এটা গাইনো প্রবলেম ছিল, খুব ভয়ানক। আমি অনেক ট্রিটমেন্ট করছি, আসলে ট্রিটমেন্ট করাতে আমার সেটা ঠিক হয়নি। পরবর্তী ডিসিশন নিলাম এটা দিল্লি গিয়ে সেখানে অপারেশন করতে হবে। এবার অপারেশনের জন্য আমার বাড়ির সবাই রেডি, আমার
বাপের বাড়ি থেকে তারা টাকা পয়সা সব রেডি করছে, 2 লাখ টাকা লাগবে। আমার ইচ্ছা আমি আচার্যদেবের কাছে এই চিঠির মাধ্যমে নিবেদন করব, আমার এই অপারেশনের কথা জানাবো। এবার উনি চিঠি লিখলেন, চিঠি আসতে দেরি হতেছে, আশীর্বাদ উনার ইচ্ছা আচার্যদেবের আশীর্বাদ নিয়ে উনি যাবেন। দেরি হওয়াতে তার হাজবেন্ড, তার বাপের বাড়ি এবং তার শ্বশুর বাড়ি সবাই তার উপরে ক্রুদ্ধ। এত কিছু করার পর এখন আর দেরি করার কোনো মানে হয় না। উনি বলতেছেন যে আমি যাব, কিন্তু আচার্যদেবের সে আশীর্বাদ আসার পরেই কিন্তু আমি যাব। উনি কোনো মতেই তাদের কথা শুনতে রাজি না। কয়েকদিন পর চিঠি আসলো আচার্যদেবের। এবার উনি পাশের ঘরে গিয়ে সেই চিঠিটা পড়লেন। সেখানে লেখা আছে যে মা, আপনাকে তো অপারেশন করতেই হবে, তবে দিল্লি যাওয়ার দরকার নাই, আপনি বাড়ির সামনে মিশন হসপিটাল আছে, সেখানে অপারেশনটা করে নেবেন। এবার ওনার কথা শুনতে রাজি না বাড়িতে। এতদিন যেখানে ট্রিটমেন্ট করা হইলো, এত কিছু করার পরে যদি কিছু হয় না, আবারও কি এখানেই? মা তাদের কথা শুনতে রাজি না। মা বললেন, আমার আচার্যদেব যা বলছে আমি তাই করবো, এখানে আমার জীবন থাকুক আর না থাকুক, তার আশীর্বাদ নিয়ে আমি চলবো। মা কারো কথা শুনলেন না। তারা বাধ্য মিশন হসপিটালে ভর্তি করালেন। মিশনে ভর্তি করানোর পরে তাকে রাত্রি অপারেশন সময় দিলেন। এবার অপারেশনটার জন্য তার গার্জিয়ান রাত্রে যাবে, এই জন্য সবাই দিনের বিকালে কেউ যায়নি। সেখানে 1জন বা 2জন উপস্থিত ছিলেন, তার মূল গার্জিয়ান, তারা একটু পরে যাবে, সন্ধ্যার পরে। এবার ঠিক বিকালে 4টার সময় সিস্টার এসে বলতেছেন, মা আপনি কোনকালে করো, আপনি তার মানে আমি অসুবিধাতে বললাম, আপনি খুব শীঘ্র আপনি রেডি হন, আপনার অপারেশন এখন হবে। মা বললেন, না আমার তো অপারেশন রাত্রি করার কথা, 9টা বাজে। না না না, আপনি এখনই করতে হবে, আপনার এখনই যেতে হবে, আপনি কোনো কথা বলবেন না, আপনি রেডি হন। ওনাকে ধরে একদম কাপড় টাপড় চেঞ্জ করে তাকে অপারেশন ওটিতে রুমে নিয়ে গেল। সেখানে অপারেশন হয়ে গেল। যখন ঠিক রাত্রি 8টা 9টা ট্রেন্স আসলো, সিস্টার 2জন তার সামনে বলতেছে, মাইক্রোমঞ্জন ইমন লাকি, অর্থাৎ মেয়ে লোকটা এত লাকি, ওনার এত ভাগ্য। এইভাবে তারা 2জন সিস্টারে আলোচনা করতেছিলেন। পরের দিন সেই মা সেই 2জন সিস্টারকে জিজ্ঞাসা করলেন যে আপনারা যে আমাকে লাকি লাকি বলতেছেন, আমি তো কথা বলতে পারলাম না, আপনারা এইভাবে কেন বলতেছিলেন? তখন সিস্টার 2জন বললেন, কেন আপনি জানেন না? বলেন না, আপনার যে ডিজিজ, এই ডিজিজের স্পেশালিস্ট ডক্টর আসছিল ভেলুর থেকে, উনি এখানে কনফারেন্সে আসছিল, ওনার সাথে আপনার এই কেসটা আলোচনা করা হয়েছে। উনাকে বলার সাথে সাথে উনি বললেন যে ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে এই অপারেশনটা আমি করব। উনি 1 ঘন্টার মধ্যে আপনার অপারেশনটা করে উনি ফ্লাইটে চলে গেছেন আবার চেন্নাই। এই কথা বলার পর মার চোখ 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেছে। আমি সময় আর নষ্ট করি না। আচার্যদেব কে, আমি মনে করি এখানে আর কিছু বলার নাই। আমার সেরকম ভাষা নাই। আমি আসামে থাকি, আসামে জন্ম। অসমীয়া বাংলা 2টা মিলেই আমার ভাষা। এখানে অনেকে বুঝতে কি অসুবিধা, আপনি একটু বুঝে নেবেন। আমার জীবনে ঠাকুর ধরার আমি কি বুঝতে পারছি, আমার জীবনে কি কি ভুল আমি চাই। আসলে আমরা আচার্যদেবের নির্দেশ কিভাবে সুন্দরভাবে পালন করতে পারি, এই ডিপি ওয়ার্কস। আর এই ডিপি ওয়ার্কস যদি আমি ঠিকভাবে করি, এখানে আমার স্বার্থ, এখানে আমার সুন্দর, এখানে আমার পরিবারের সুন্দর, আমার পাশের বাড়ি সুন্দর, আমার সমাজ সুন্দর, আমার রাজ্যটাকে আমি সুন্দর করতে পারবো, আমার দেশটা কিন্তু একটা পৃথিবীর মধ্যে সুন্দর করে তুলতে পারবো। আজকে দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং এখানে উপস্থিত যারা আছেন, আপনাদের শান্তি স্বস্তি, শারীরিক মানসিক আধ্যাত্মিক সর্বক্ষেত্রে মঙ্গল কামনা করে এখানে আমার ইষ্ট কথা বিরাম দিলাম। জয় গুরু। সময় শেষ। আপনাদের ভালো চাই, ঠাকুরের শ্রী চরণে এই আমার প্রার্থনা। জয় গুরু।